হ্যালো গাইস। তো আজকে আমরা একটুখানি এফ ট্রিপেলির যে ইলেকট্রনিক্স পোর্শনটা আছে, অথবা যারা বিটেক ইলেকট্রিক্যাল করছো, যাদের বেসিক ইলেকট্রনিক্সটা আছে, বেসিক্যালি কি যারা এফ ট্রিপেলি করছো তাদের যে পোর্শনটা বেসিক ইলেকট্রনিক্স আছে, অথবা যারা বিটেক ইলেকট্রনিক্স করছো তাদের যে বেসিক ইলেকট্রনিক্স পোর্শনটা আমি পড়াচ্ছি সেটা, এবং ডাব্লিউবিজেই যে পোর্শনটা মডার্ন ফিজিক্স বলে যেখানে আছে, যেখানে বেসিক ইলেকট্রনিক্স আছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই আলোচনার যে প্রথম যে একেবারে পার্টটা, যেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার থেকে যদি স্টার্ট করি, তাহলে বেসিক্যালি আমরা এরকম একটা অ্যাটমকে এখন কনসিডার করছি। ওকে, আঁকছি আমি, দেখো তোমরা। ওকে, তো এই অ্যাটমের মধ্যিখানে যেটা থাকে সেটাকে কি বলে তোমরা সবাই জানো, সেটাকে নিউক্লিয়াস বলে, যেখানে কিনা নিউট্রন প্লাস প্রোটন থাকে, কারেক্ট। এবং এর চারিপাশে কি থাকে স্যার? এর চারিপাশে থাকে ইলেকট্রন, যেগুলো আমি বানানোর চেষ্টা করছি। ওকে, ভালো করে দেখো, একেবারে অ্যাটমিক স্ট্রাকচার থেকে ধীরে ধীরে তোমাদেরকে বলবো, তোমরা এই টপিকটা খুব ভালো করে দেখবে, ঠিক আছে? তাহলে কি বললাম, যে ভ্যালেন্সের, এটাকে বলা হয় ভ্যালেন্সের কোনো একটা অ্যাটমের লাস্ট অরবিট বা আউটার মোস্ট অরবিটকে আমরা বলি ভ্যালেন্সেল। ওকে, বা ভ্যালেন্স। তাহলে ভ্যালেন্সেল। ওকে, তাহলে কি বলছি, কোনো একটা অ্যাটমের আউটার মোস্ট সেলকে বলা হচ্ছে ভ্যালেন্স সেল, এবং সেই সেলে থাকা প্রত্যেকটা ইলেকট্রনকে বলা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। বা এটা বলতে পারো কোনো একটা অ্যাটমের আউটার মোস্ট সেল। ওকে, তাহলে কোনো একটা অ্যাটমের আউটার মোস্ট সেলে যে ইলেকট্রনগুলো থাকে তাকে ভ্যালেন্ট ইলেকট্রন বলে, ঠিক আছে? বা তার আরেকটা নামও আছে যাকে বলা হয় ডাইনামিক ইলেকট্রন, ডাইনামিক ইলেকট্রন, অথবা বলা হয় ফ্রি ইলেকট্রন। কেন? এগুলি পরবর্তীকালে ফ্রি ইলেকট্রনে পরিবর্তন হবে। এবং এই অরবিটটাকে কি বলা হয়? লাস্ট অরবিট, বা এটাকে বলা হয় ভ্যালেন্স অরবিট, কারেক্ট। এটা অবশ্যই জানো তোমরা, নিউক্লিয়াস, নিউক্লিয়াস যেখানে নিউট্রন প্রোটন থাকছে। আর এটা হচ্ছে বাউন্ডেড ইলেকট্রন, এই ইলেকট্রনগুলোকে বলা হচ্ছে কি বাউন্ডেড ইলেকট্রন, বাউন্ডেড ইলেকট্রন। বা এটাকে বলা হয় স্ট্যাটিক ইলেকট্রনও বলা হয়, অনেক বইতে তোমরা এটাকে দেখবে স্ট্যাটিক ইলেকট্রন বলা হচ্ছে। ওকে, তাহলে আমাদের সবার প্রথমে জানতে হবে যে চার্জ অফ ইলেকট্রন কি হয়। কোনো একটা অ্যাটমের চার্জ অফ ইলেকট্রন সবাই জানো 1.6। চার্জ অফ ইলেকট্রন হচ্ছে তোমার কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। খুব ভালো কথা। এবং এর নেচার কেমন হয়? নেগেটিভ হয়। ওকে, নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জ বলতে আমরা জানি চার্জ অফ প্রোটনকে, তাই না? যার রেজাল্ট হয় হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, কারেক্ট। কিন্তু তার নেচার হয় পজিটিভ। ওকে, ভালো কথা। মাস অফ ইলেকট্রন, এই কয়েকটা বেসিক জিনিস আমাদের জানতে হবে। মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন কত হয়? 9.1 ইন্টু 10⁻31 কেজি। ওকে, সেখানে মাস অফ প্রোটন কত হয়? সেখানে মাস অফ প্রোটন হয়, মাস অফ প্রোটন হয় তোমার 1.67 ইন্টু 10⁻⁻27 কেজি, ঠিক আছে? সো আমরা বলতে পারি মাস অফ প্রোটন অথবা মাস অফ নিউক্লিয়াস অলওয়েজ গ্রেটার দেন হয় হচ্ছে মাস অফ ইলেকট্রন, ঠিক আছে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাটমিক নাম্বার অলওয়েজ কি হয়? অ্যাটমিক নাম্বার হয় হচ্ছে নিউটন ইজ ইকুয়াল টু প্রোটন। অ্যাটমিক ওয়েট বার করতে গেলে আমরা কি ইউজ করি? অ্যাটমিক ওয়েট বার করতে গেলে আমরা ইউজ করি হচ্ছে n+p করে, নিউটন প্লাস প্রোটন করে, কারেক্ট। আচ্ছা, তো আমরা এগুলো বললাম। তাহলে আউটার মোস্ট অরবিটকে আমরা রেফার করি ভ্যালেন্স অরবিট বলে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। ইলেকট্রন যেগুলো ওই ভ্যালেন্স অরবিটে প্রেজেন্ট থাকে সেগুলোকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আর বাউন্ডেড ইলেকট্রন কোনগুলো? যেগুলো কিনা তোমার নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে এবং
যে ইন্টার অ্যাটমিক ফোর্সটা তৈরি হয় এই সমস্ত ইলেকট্রনের উপরে, এগুলো খুব বেশি মাত্রায় থাকে, আউটার মোস্ট সেলে থাকা ইলেকট্রনের থেকে বেশি মাত্রায় থাকে, যার কারণে এরা ফ্লো অফ কারেন্ট প্রডিউস করতে সাপোর্ট করে না কোনো একটা সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টিং মেটেরিয়ালের মধ্যে। ফ্রি ইলেকট্রনগুলোই কিন্তু আমাদের পরবর্তীকালে আমরা পড়বো যখন ডিটেলসে, তখন আমরা জানবো যে ফ্রি ইলেকট্রনগুলোই কিন্তু আমাদের কী করবে, কোনো একটা মেটেরিয়াল বা এর মধ্যে কারেন্ট ফ্লো করতে হেল্প করবে। ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু তোমার এই তাই বলে ফ্রি ইলেকট্রনগুলো কিন্তু অবশ্যই সাপোর্ট করে কারেন্ট ফ্লো করতে, কিন্তু তার মানে যে এই ভ্যালেন্স অরবিটে থাকা ইলেকট্রনগুলো আদৌ কারেন্ট তৈরি করতে সাপোর্ট করবে কি করবে না সেটা নিয়ে আমরা এখনও ক্লিয়ার ভিশন পাচ্ছি না, সেটা পরবর্তীকালে ধীরে ধীরে আমরা দেখব। তো আমরা প্রথমে দেখে নিই যে কোনো একটা পার্টিকুলার অ্যাটমের প্রত্যেকটা অরবিটে ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা কত থাকতে পারে। তাহলে এখানে একটা টেবিল বানিয়ে নিই ম্যাক্সিমাম ইলেকট্রন সংখ্যা। তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন নাম্বার ইন আ ডিফারেন্ট অরবিটস, সেটা বার করার যে জেনারেল ফর্মুলা এটা 2n² হয়। তোমরা সবাই জানো, না জানলে তোমরা একবার লিখে নাও। ওকে, তোমরা না জানলে লিখে নাও, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা টেবিল বানাই তাহলে একটা n, একটা 2n², একটাকে সেটাকে বলা হয় সেল, যেটাকে নাম দেবো সেল। তো ধরো ফার্স্ট অরবিট নাম্বার 1, সেখানে ম্যাক্সিমাম ইলেকট্রন দুটো থাকতে পারে, যাকে আমরা কে সেল বলি কেমিস্ট্রির ভাষা। এবং তোমাদের হয়তো ত্রিশিত স্যার, এবং তোমাদের হয়তো বিশ্বজিৎ স্যার, এবং তোমাদের জেক্সপোতে সুমন স্যার, এবং FTPLতে তোমাদের বেসিক্যালি দেবী স্যার অবশ্যই এগুলো বলবে বা বলেছেন। তো 2 সেকেন্ড অর যদি নাম্বার 2 ধরি, লেটস সে মানে ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি এটা হচ্ছে n = 1, সো এটা হচ্ছে n = 2, এটা হচ্ছে n = 3, এরকমভাবে যাচ্ছে। তাই এটা হচ্ছে কে সেল। তারপরেরটা কি আমরা দেখি, তাহলে 2 হওয়া মানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস তোমার থাকতে পারবে 8টা, তার বেশি কিন্তু থাকতে পারবে না, সেটাকে এল বলে। তাহলে পরেরটার নাম দিলাম এল। তারপরেরটা 3, তো 3 হওয়ার জন্য ম্যাক্সিমাম কটা থাকতে পারবে, 3 হওয়ার জন্য ম্যাক্সিমাম থাকতে পারবে 18টা, যেটা কিনা এম সেল বলা হয়। এবং লাস্ট আমি যদি ধরি 4 আপাতত, তাহলে 32খানা ইলেকট্রন থাকতে পারে, যেটাকে বলা হয় এন সেল। ঠিক আছে, তো এটা হচ্ছে বেসিক আইডিয়া যে ম্যাক্সিমাম কটা সেল থাকতে পারে। ফর অ্যান এক্সাম্পল যদি আমরা এখন একটা সোডিয়াম নিয়ে নিই, তা সোডিয়ামের যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে 1, তাই না। তাহলে এটাকে যদি আমরা এখন তোমার ভাঙাই তাহলে কি হবে 2, 8, 1, তাই তো। কারণ আমাদের অক্টেট রুল ফলো করতে হবে, সেটা তো পরের কথা, মানে ঠিক আছে। আর তার আগে যদি আমরা এই 11টাকে যদি ভাঙি তাহলে 2, 8, 1 পাই, ঠিক আছে। তার মানে এইটা ভাঙিয়ে যেটা পাচ্ছি, কারণ দেখো প্রথম 11-র মধ্যে কি প্রথম কে সেলকে আগে পুরোপুরি ফুল করবে, তারপর এল সেলে যাবে, এল সেলকে পুরোপুরি ফুল করবে, তারপর এম সেলে আসবে। যতক্ষণ না এটা পুরোপুরি ফিল হচ্ছে ততক্ষণ এই সেলে আসবে না। তাহলে কে সেলে দুটোই ম্যাক্সিমাম রাখতে পারে, তাহলে 11 থেকে 2 মানে কে সেলে দুটো বসে গেল। এল সেলে যখন গেল, এল সেলে ম্যাক্সিমাম 8টা রাখতে পারে, তাহলে 8টা রাখার মতো পরিস্থিতি আছে, তাই 8টা রেখেছে। কিন্তু এম সেলে কিন্তু 1টা রয়েছে, ঠিক আছে। এবং যে সেলে এটা রয়েছে সেটাই হয়ে যাচ্ছে কি এর, তার মানে 3টে সেলই প্রেজেন্ট, কে, এল আর এম। যেখানে এম সেলে একটাই মাত্র ইলেকট্রন আছে, যেটাকেই বলা হচ্ছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। কেন, আমরা যদি এই সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার দেখি তাহলে দেখবো যে 3টে সেল আছে। কেমন, ফর অ্যান এক্সাম্পল ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, ভালো করে বুঝবে এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস N+P। ওকে, আমি এভাবেই বলবো পুরো চ্যাপ্টারটায়। তারপরে কি আছে, তারপরেই আছে হচ্ছে তোমার স্যার কে সেল, যেই সেলে তোমার দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, দুটো ইলেকট্রন আছে, ভালো কথা স্যার। তারপরে সেলটা কি, ডেফিনেটলি কে সেল হয়ে গেল। তারপরে সেলটা হচ্ছে এল সেল, তাহলে ডেফিনেটলি 8টা রাখার জায়গা আছে, তো 8টা রাখবেই ও, তাই না। তাহলে এখানে আমি 8টা বানাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, সো 8টা বানাচ্ছি, ভালো কথা। 8টা ইলেকট্রন বানালো। তো 8টা ইলেকট্রন হয়ে যাওয়ার পরে আমার কি হবে, পরে কিন্তু আমার আর একটাই সেল বাকি আছে, যেটা হচ্ছে আমার এম সেল, কারেক্ট। এবং যদি আমরা সোডিয়ামের অ্যাটমিক স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখব এইটাই হচ্ছে লাস্ট সেল বা লাস্ট অরবিট, সেটা হচ্ছে কে, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম।
যেখানে কিনা আমার একটা মাত্র ইলেকট্রন বসে আছে। এবং যেহেতু এই সোডিয়াম অ্যাটমে, যেহেতু এটা সোডিয়াম অ্যাটমের লাস্ট অরবিট এবং সেই অরবিটে একটা ইলেকট্রন থাকছে, তাহলে ইন্ডিকেট করছে কি, সেটাই হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন ইন্ডিকেট করছে। কারেক্ট? সেটাই কি ইন্ডিকেট করছে? ভ্যালেন্স ইলেকট্রন ইন্ডিকেট করছে। কারেক্ট? যে মে বি অর মে নট বি কারেন্ট প্রডিউস করতে সক্ষম হবে। গুড 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 গুড। যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি আমরা, তাহলে Na11 কে আমরা লিখতে পারি 1s2 2s2 2p6 3s1, বিকজ দেখো 2 2 4 6 10 1। ওকে, তো দেখো যেহেতু এই যতগুলো তুমি ধরো যে কোনো একটা অ্যাটম, আমরা যদি এখন বলি যে এটা সোডিয়ামের অ্যাটম, তো ডিফারেন্ট টাইপস অফ অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারো, বা সেল অনুযায়ী ডিভিশন করে কত নাম্বার অফ ইলেকট্রন একটা সেলে থাকবে সেভাবে বার করে নাও। কিন্তু তুমি জানবে, সবসময় জেনে রাখো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে, হ্যাঁ সেটা হচ্ছে যে তোমার এই যে ইলেকট্রনটা আছে ভ্যালেন্স সেলে, যে মে বি আর মে নট বি সাপোর্ট করতে পারে কারেন্টকে, সেই ইলেকট্রনকে যদি এই ইন্টার অ্যাটমিক যে বন্ডটার জন্য ইলেকট্রনটা এখনো এই অরবিটে প্রেজেন্ট আছে, মানে এর এই ইলেকট্রনটা যে শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরের থেকে যদি আমরা বেশি শক্তি বাইরে থেকে বা কোনো রকম প্রভাব দ্বারা এই ইলেকট্রনকে দিয়ে দিতে পারি, তাহলে ইলেকট্রনটা আর এই শক্তি স্তরে থাকবে না। এই ইলেকট্রনটা কী করবে? জাম্প করে নেক্সট শক্তি স্তরে যেতে চাইবে, তাই না? তাই সেটাই বলছি। তাহলে যদি কোনো ফ্রি ইলেকট্রনের ওপরে, মানে আমরা বলতে চাইছি বেসিক্যালি যে যদি কোনো ফ্রি ইলেকট্রন মানে ভ্যালেন্স সেল বা ভ্যালেন্স অরবিটে থাকা কোনো ইলেকট্রনের ওপরে বহিরাভূত কোনো শক্তি দ্বারা সেই ইলেকট্রনের আমরা এনার্জিকে কি করি? ইনক্রিজ করাই, যাতে কিনা সেই ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে চলে যায়। এবং যেহেতু এক্সাইটেড স্টেটে চলে যাবে, তখন ইলেকট্রনটা কিন্তু আর সেই অরবিটে বা সেই সেলে থাকবে না, সে তার নেক্সট সেলে জাম্প করার চেষ্টা করবে। মানে ধরো এখন এই ইলেকট্রনকে যদি আমরা বাইরে থেকে কোনো এনার্জি অ্যাপ্লাই করি, তাহলে অবশ্যই এই তোমার এল সেলে থাকা এম সেলে থাকা তোমার ইলেকট্রনগুলো কিন্তু এই শক্তি স্তর থেকে জাম্প করে নেক্সট শক্তি স্তরে চলে আসবে, যেটা কিনা তোমাকে আমি বলতে চাইছি লাস্ট অরবিটে চলে আসবে। তেমনভাবে যদি আবার কোনো একটা ইলেকট্রন তার শক্তি যে অরবিটে রয়েছে সেখান থেকে সে শক্তি ক্ষয় করে ফেলে, তাহলে কি করবে? সে কিন্তু তার নিচের সেলে চলে আসবে। এটা ভাইস ভার্সা কেস, এটা তোমরা জানো। এবং একটা জিনিসও জেনে রাখো যে ফ্রি ইলেকট্রনের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা তৈরি হয়, ঠিক আছে, মানে কাইনেটিক এনার্জি যেটা এক্সিস্ট করে, সেটা হচ্ছে কতগুলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন তোমার ভ্যালেন্স অরবিটে আছে। কোনো একটা অ্যাটমের যে কাইনেটিক এনার্জি, সেইটা অলওয়েজ এক্সিস্ট করে ডিউ টু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস প্রেজেন্ট ইন আ ভ্যালেন্স অরবিট। ভ্যালেন্স অরবিটে কতগুলো আমার ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট থাকবে তার উপরে কিন্তু ডিপেন্ড করে ওই অ্যাটমিক স্ট্রাকচারের বা ওই পার্টিকুলার মেটেরিয়ালটার মধ্যে কাইনেটিক এনার্জির কী পরিবর্তন হবে সেইটা। ঠিক আছে, বোঝা গেল? এবার কাইনেটিক এনার্জি কোনো একটা চার্জ পার্টিকেল বা ইলেকট্রনের কীভাবে বার করি তার ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখো। কাইনেটিক এনার্জি কেই অলওয়েজ হয় হচ্ছে হাফ mv² জুল। কারেক্ট? যেখানে কি হয়, এম ফর মাস অফ দ্য চার্জ পার্টিকেল, আমরা সেটা ইলেকট্রন ধরে দিতে পারি, আর ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল বা ইলেকট্রনের ভেলোসিটি ধরে দিতে পারি। তাহলে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে যে কাইনেটিক এনার্জিটা, মানে কোনো একটা মেটেরিয়াল বলতে গেলে আরও যদি ক্ষুদ্রভাবে বলি, আমি যদি বলি কোনো একটা তোমার অ্যাটমের মধ্যে কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে বা অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে কাইনেটিক এনার্জি এক্সিস্ট করে, ওটা অনলি কিন্তু ডিউ টু কার জন্য হয়? ভ্যালেন্স সেলে থাকা তোমার বা ভ্যালেন্স অরবিটে থাকা তোমার ফ্রি ইলেকট্রনের জন্য। ঠিক আছে, এই অবধি আশা করি ক্লিয়ার করতে পেরেছি ফ্রি ইলেকট্রনের জন্য। ওকে, সেটা আমরা বার করবো কি করে? হাফ mv² জুল, যেখানে এম হচ্ছে তোমার মাস অফ দ্য চার্জ পার্টিকেল, যেখানে এম হচ্ছে তোমার মাস অফ দ্য চার্জ পার্টিকেল অর ইলেকট্রন বলতে পারো, আর যেখানে ভি হচ্ছে তোমার ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল অর ইলেকট্রন। ঠিক আছে,
আর দাদা যদি কাইনেটিক এনার্জি তোমার কোনো একটা অ্যাটমিক স্ট্রাকচারের ভ্যালেন্স অরবিটে থাকা ফ্রি ইলেকট্রনসের জন্য তৈরি হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কার জন্য তৈরি হয়? কোশ্চেন করতেই পারো। দেখো, পোটেনশিয়াল এনার্জিটা তৈরি হবে তোমার কোনো অ্যাটমিক স্ট্রাকচারের ডিউ টু বাউন্ডেড ইলেকট্রনগুলোর জন্য, মানে যেগুলো নিউক্লিয়াসের খুব কাছাকাছি আছে, যার মধ্যে ইন্টার অ্যাটমিক বন্ডিং খুব স্ট্রং, যার জন্য সেই ইলেকট্রনগুলো কখনোই কারেন্ট প্রডিউস করতে সক্ষম হচ্ছে না, ঠিক আছে? বা যেই ইলেকট্রনগুলো তোমার ইমোবাইল চার্জ ক্যারিয়ার হিসেবে তোমার থেকে যায়, মানে যেগুলো নিউট্রাল, যেগুলো কোনো রকম কারেন্ট পরিবহনের হেল্প করছে না কোনো একটা মেটেরিয়ালের মধ্যে, তাহলে সেই সমস্ত বাউন্ডেড ইলেকট্রনগুলোই কিন্তু তোমার কোনো একটা অ্যাটমের স্ট্রাকচারে পোটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করতে হেল্প করে। কিভাবে বার করবো দাদা? কিউ ইন্টু ভিডি জুল। ভালো করে দেখো, যেখানে ভিডি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, ডিফারেন্স কার? পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য যেটা হচ্ছে, এবং কি হচ্ছে? চার্জ অফ ইলেকট্রন হতে পারে, ঠিক আছে? তো যেহেতু এনার্জি ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এনার্জি ইকুইলিব্রিয়াম কন্ডিশনের ল অনুযায়ী আমরা কি বলতে পারি? কাইনেটিক এনার্জি অলওয়েজ পোটেনশিয়াল এনার্জির সাথে ইকুয়াল হবে। সো কাইনেটিক এনার্জি যদি পোটেনশিয়াল এনার্জির সাথে ইকুয়াল হয়, দ্যাট মিনস কাইনেটিক এনার্জি গেইন হয় কি করে? মানে সরি, কাইনেটিক এনার্জি গেইন বাই ইলেকট্রনস, আর পোটেনশিয়াল এনার্জি লস্ট বাই ইলেকট্রনস, ঠিক আছে? বোঝা গেল? তার মানে ব্যাপারটা হচ্ছে হাফ এমভি স্কোয়ার অলওয়েজ তোমার কিন্তু কিউ ইন্টু ভিডির সাথে ইকুয়াল হবে। তাহলে হাফ এমভি স্কোয়ার কিউ ইকুয়াল টু ভিডির সাথে ইকুয়াল হলে এখান থেকে কিন্তু আমরা যে কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি কী হবে কোনো একটা অ্যাটমের মধ্যে, সেটা কিন্তু পেয়ে যেতে পারি। তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার 2q, সরি, ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল 2q ভিডি বাই এম, সরি এখানে ভেলোসিটি মানে ভি, 2q ভিডি বাই এম। এটা হচ্ছে যে কোনো অ্যাটমিক স্ট্রাকচারে যদি তুমি কোনো একটা চার্জ পার্টিকেলের ভেলোসিটি বার করো, সেটা চার্জ পার্টিকেল, ঠিক আছে? তাহলে যে কোনো একটা ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, ওকে? ফর অ্যান এক্সাম্পল, এর উপরে যদি আমরা একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিই, তাহলে আমরা এই সাইডে একটু অঙ্কটা দেখে নিই, নেক্সট স্লাইডে যাবো। ধরো তোমাকে দেওয়া আছে ভিডি, পোটেনশিয়াল ডিফারেন্স দেওয়া আছে 1 ভোল্ট, এ ধরনের কোশ্চেন কিন্তু আসতেই পারে। হ্যাঁ, তোমাকে বলা আছে কিউ, কিউ এর ভ্যালু কত জানো? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, সেটা তোমরা জানো। মাস বলা আছে ইলেকট্রনের 9.1 ইন্টু 10⁻31 কেজি। তোমাকে বলো তো তাহলে ভেলোসিটি কী হবে? বলো, 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, ওকে, into VD potential difference 1 divided by 9.31 into 10⁻31 kg, ওকে? তো আফটার ক্যালকুলেশন তুমি এটা করবে, আমার করা আছে, তোমরা দেখবে এটা অলমোস্ট আসে হচ্ছে তোমার 5.92 into 10⁵ সেকেন্ড, ঠিক আছে? তো সেন্টিমিটারে যদি নিয়ে যাও তাহলে এটা লেখা যায় 6 ইন্টু 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড, মানে 5.92টাকে 6 ধরে নিলাম, ঠিক আছে? তাহলে ভেলোসিটি হয়ে গেল কি? ভেলোসিটি হয়ে গেল ইলেকট্রনের তোমার 6 ইন্টু 10⁷ সেন্টিমিটার পার সেকেন্ড, যখন কিনা ওই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তোমার একটা দেখা যাচ্ছে যে 1 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, ওকে? তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন তোমাদের দিতে পারে। তাহলে এখান দিয়ে আর কিছু বলার নেই। তো এরপরে বাদবাকিটা কেমিস্ট্রির পার্ট, যেটা আমি এখন এই মুহূর্তে বলতে চাইছি না, ঠিক আছে? মনে রাখবে, শুধু একটা জিনিসই আমি বলবো তোমাকে, মনে রাখবে যে টোটাল যে তোমার এনার্জি হয় ডিউ টু নেগেটিভ সাইন, ঠিক আছে? তোমার যে টোটাল যে এনার্জি হয় কোনো একটা অ্যাটমিক স্ট্রাকচারের, সেই এনার্জিটা অলওয়েজ প্রপোর্শনাল হয় রেডিয়াসের সাথে। কীরকম স্যার? ভালো করে যদি এই ছবিটা দেখো তাহলেই বুঝতে পারবে। আমি আঁকার চেষ্টা করছি, তোমরা একটু দেখো। এটা প্রুফটা কেমিস্ট্রিতে আছে, যেটা আমরা এই মুহূর্তে পড়াচ্ছি না, যেটা 3C স্যার তোমাদেরকে বলেছে বা বলবে, ঠিক আছে? তোমরা সবাই 3C স্যারের ক্লাস ফলো করো, তোমরা সবাই বিশ্বজিৎ স্যারের ক্লাস ফলো করো, তোমরা বলবে। কিন্তু এটা হচ্ছে আমার পয়েন্ট অফ ভিউ থেকে
জাস্ট সাবজেক্টটাই যেটুকুনি আমাদের কেমিস্ট্রি লাগছে সেইটুকুনিকে আমি তুলে ধরছি, কারণ আমরা আমাদের মেইন টপিকে যাব সেমিকন্ডাক্টরে। কিন্তু সেমিকন্ডাক্টর পড়াতে গেলে যতটুকুনি তোমাকে কেমিস্ট্রির আইডিয়া রাখবে সেইটুকুনি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। খুবই বাজে আঁকছি, সরি এর জন্য, একটু দাঁড়াও। ঠিক আছে, জাস্ট কোনো রকমে আমি এঁকেছি, তো দেখো এখান থেকে যদি আমরা রেডিয়াস দেখি তাহলে R1, এটা থেকে যদি আমরা এখানে রেডিয়াস দেখি এটা হয় R2, এখান থেকে যদি আমরা এটা রেডিয়াস দেখি তাহলে এটা হয় R3, সরি এটা R2ই হবে, সরি এটা R2, আর এখান থেকে যদি দেখি এটা রেডিয়াস R3। তাহলে এই অনুযায়ী আমরা তোমাকে শুধু জাস্ট এইটুকুনি আমি জাস্ট বলে দিচ্ছি আমার সাবজেক্ট অনুযায়ী যে টোটাল এনার্জি ইটি, যেটা কিনা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জির সাম, সেটা অলওয়েজ প্রপোর্শনাল হয় তোমার আর এর সাথে। বিকজ এটা যদি প্রুফ দেখো তোমরা দেখবে ডিউ টু নেগেটিভ সাইন। কীভাবে, আমি জাস্ট ফর্মুলাটা জাস্ট লিখিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুনি জেনে রাখো। ইটি ইজুকাল টু হয় তোমাদের মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 8 পাই এপসাইলন আর। ঠিক আছে, এপসাইলন ইন্টু আর। ওকে, এখানে এপসাইলন বলতে তোমরা বুঝতেই পারছো পারমিটিভিটির কথা বলা হচ্ছে, যেটা কিনা এইটা। ওকে, গট ইট। ওকে, তো ব্যাপারটা হচ্ছে এইটা, টোটাল এনার্জি কিন্তু অলওয়েজ রেডিয়াসের সাথে তোমার ইকুয়াল হবে। রেডিয়াস যত বাড়বে এনার্জি সংখ্যা তত। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেক স্টেটমেন্ট হিসাবে তোমাদের আসতে পারে, জিলেট ক্যান্ডিডেট বলো, WBJEE বলো, যারাই বলছে। আরেকটা হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন কীভাবে বার করা হয়। মোমেন্টাম অফ ইলেকট্রনের জন্য যে ফর্মুলাটা হয় সেটা আমি জাস্ট বলে দিচ্ছি। এটা P ইজুকাল টু H বাই মিউ, যার ইউনিট হচ্ছে জুল সেকেন্ড পার মিটার, যেটা কিনা এখানে কিনা H বলতে তোমরা অলওয়েজ জানো কি হয়, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, যেটা কিনা 6.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল পার সেকেন্ড হয়। আর এখানে ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ অফ চার্জ পার্টিকেল। মানে যখনই, ঠিক আছে, যখনই কোনো শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন নিচের শক্তি স্তরে আসছে বা উপরের শক্তি স্তরে যাচ্ছে, তখনই কিন্তু আমরা এই কন্ডিশনটা দেখতে পারি, যেটাই কিনা অ্যাকচুয়ালি বলা হচ্ছে মোমেন্টাম অফ ইলেকট্রন। ঠিক আছে, আর আরেকটা ইকুয়েশন হয় যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা জানো ফিজিক্সের ভাষায়, P ইকুয়াল টু mv, এখানে মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, যার ইউনিট কি, যার ইউনিটটাও জানতে হবে। ইউনিটটা খুব মাস্ট আমরা ইঞ্জিনিয়ার হিসাবে, কেজি পার মিটার, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো ইউনিটটা মনে রাখবে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এটা ছিল ব্যাপার। তো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে ওইরকমভাবে যদি রিলেশন বার করো তাহলে একটা আসে, যেটা কিনা তোমার প্যারাবোলিক কার্ভ হয়। সেটাও যদি দেখতে চাও সেটাও আমি একবার বলে দিচ্ছি, সেটা তোমার এরকমভাবেই আসে, y ইকুয়াল টু এক্স স্কোয়ারের কার্ভ আসে, এটা কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটা কাইনেটিক এনার্জি, সেই ফর্মুলাটা হচ্ছে কে ই ইকুয়াল টু হয় হচ্ছে হাফ mv স্কোয়ার। সো এখান থেকে সলভ করলে বেরোবে হাফ। ঠিক আছে, আমি দেখাচ্ছি দাঁড়ো তোমাদেরকে, হাফ ইন্টু, এটাও খুব ইম্পর্টেন্ট, এম ইন্টু ভি, একটু আগে আমরা পেয়েছি পি স্কোয়ার বাই এম, এই ইকুয়েশনটা থেকে পেয়ে যেতে পারবে পি স্কোয়ার বাই এম। সো আফটার ক্যালকুলেটিং কি আসবে, পি স্কোয়ার বাই 2m আসবে, সরি এখানে এম স্কোয়ার ছিল, তো কাটলে 2m আসবে, যেটা কিনা রিলেশনশিপ বিটুইন কাইনেটিক অ্যান্ড মোমেন্টাম। তাহলে তোমাদের অনেক সময় কোশ্চেন আসতে পারে কাইনেটিকের সাথে মোমেন্টামের রিলেশন লেখো, বা তোমাদের অপশানে দেওয়া থাকতেই পারে পরীক্ষাতে। তাহলে কী হবে অ্যান্সার, কে ইকুয়াল টু হবে পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, এটাও খুব একটা ইম্পর্টেন্ট আমার রেসপেক্টে মনে হয়েছে, তাই আমি বলে দিলাম। বাট এগুলো তোমরা কেমিস্ট্রিতে আরও ডিটেলসে পড়বে।
ঠিক আছে, ওকে। চলো নেক্সট এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এবার আমরা আসবো এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, কারণ এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের উপরে বেস করে কিন্তু আমাদের কি হচ্ছে, এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের উপরে বেস করে কিন্তু আমরা তোমার জানতে পাচ্ছি যে কোনটাকে আমরা সেমিকন্ডাক্টর বলবো, কোনটাকে আমরা কন্ডাক্টর বলবো, আর কোনটাকে আমরা ইনসুলেটর বলবো। তো চলো চলো তাহলে আমাদের যেটা মেন আজকে উদ্দেশ্য, সেই টপিকটা হচ্ছে তোমার কি উদ্দেশ্য বলো তো আমাদের আজকে মেন, আমরা আজকে জানবো এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের কি পরিবর্তন আসছে। ঠিক আছে, কি জানবো স্যার? এনার্জি ব্যান্ড। জানবো এনার্জি ব্যান্ড, তাই তো? এনার্জি ব্যান্ড, এনার্জি ব্যান্ড সম্বন্ধে আমি যেভাবে বলবো তোমরা যদি মাথায় রাখো, যারা জিলেট দিচ্ছ তারা খুব ভালো মার্কস পেয়ে যাবে এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে। আজকের পরে তোমাকে কারোর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না, ইজি টু লার্নিংয়ের পরে তোমাকে কোনো ইউটিউব চ্যানেল দেখতে হবে না, কোথাও যেতে হবে না, এতটাই ডিপলিভাবে আমরা ডেফিনেশনগুলো দেবো। চলো দেখো, এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট, বিকজ এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের উপরে বেস করে কিন্তু আমাদের কি হয়, আমাদের কিন্তু তোমার স্টাডি করা হয় যে মেটেরিয়ালটার বিহেভিয়ার কি সেমিকন্ডাক্টর হতে পারে, না কন্ডাক্টর হতে পারে, না ইনসুলেটর হতে পারে। তো আমরা যে কোনো অ্যাটমিক স্ট্রাকচারের রেসপেক্টে যদি বলি, তাহলে দু ধরনের ব্যান্ড থাকে, যার উপরে জাজ করে মেটেরিয়ালের সমস্ত কিছু ডিসাইড করা হয়। কি হচ্ছে দেখো, আমরা যদি বলি, ঠিক আছে, আমরা যদি বলি তাহলে আমরা এখন ওই সোডিয়াম অ্যাটমকেই কনসিডার করলাম। লেটস সে আমরা কাকে কনসিডার করেছি স্যার? লেটস সে আমরা একটা সোডিয়াম অ্যাটম নিয়েছি, তার ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা সবাই জানো, 1s2 2s2 2p6 3s1, কারেক্ট? এবং তোমরা যদি দেখো তাহলে তোমরা জানো যে এল এম সরি কে এল এম, কেতে থাকে একটা, এলে থাকে আটটা, এমে থাকে কেতে থাকে দুটো, এলে থাকে আটটা, এমে থাকে একটা, কারেক্ট? এটা তোমরা জানো, ঠিক আছে? তাহলে এটাকেই যদি আমরা এখন ডায়াগ্রামেটিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে কি দেখব? এইখানে দুটো ইলেকট্রন আছে, কারেক্ট, যেটা কিনা আমার কে সেল। আমার এল সেলে কি আছে? এল সেলে আছে তোমার আটটা, 1 2 3 4 5 6 7 8, আর তার উপরে আরেকটা আমরা সেল আঁকছি যেটা হচ্ছে আমাদের এম সেল।
যেখানে আমাদের একটাই ইলেকট্রন দেখা যাচ্ছে। এবার এই একটা ইলেকট্রন যেই সেলে আছে বা যেটাই হচ্ছে সেটাই আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচার আগের পেজে দেখে এসেছি, সেটাই কি আউটার মোস্ট সেল, মানে সেটাই হয়ে যাচ্ছে ওই পার্টিকুলার অ্যাটমিক স্ট্রাকচারের ভ্যালেন্স ব্যান্ড, বা যেটাকে আমরা বলছি কি, যেটাকে আমরা বলছি ভ্যালেন্স অরবিট, তাই তো, ভ্যালেন্স ব্যান্ড, কারেক্ট। এবার দেখো ভালো করে বোঝো, যদি আমরা বাইরে থেকে কোনো এক্সাইটেশন দিই, বাইরে থেকে এক্সাইটেশন দিচ্ছি, এক্সাইটেশনটা কি হতে পারে? এক্সাইটেশন অলওয়েজ হতে পারে মেবি হিট অর লাইট এনার্জি। এক্সাইটেশন বেসিক্যালি এই দু ধরনেরই হয়, হিট অর লাইট এনার্জি। অর আরেকটাও হতে পারে যেটাকে বলা হয় টেম্পারেচার, হিট, লাইট অর টেম্পারেচার বলতে পারি। যেটা এখানে দেওয়ার জন্য এই ইলেকট্রনগুলো কি করবে, এই ইলেকট্রনগুলো বলবো, সরি, এই ইলেকট্রনটা কি করবে, এই ইলেকট্রনটা কিন্তু আস্তে আস্তে তার এনার্জিটাকে গেইন করবে, দ্যাট মিনস তার কাইনেটিক এনার্জিটা গেইন করবে। যেহেতু কারণ এটা লুজলি কাপেল, বিকজ এটা আউটার সেলে রয়েছে, তাহলে নিউক্লিয়াসের সাথে যে ইন্টার অ্যাটমিক যে বন্ডিংটা আছে, সেই বন্ডিংটা অতটা স্ট্রং নয়। কারণ আমরা জানি কুলম্বস ল অনুযায়ী কি, কুলম্বস ল অনুযায়ী জানি যে ফোর্স, যে ইন্টার অ্যাটমিক বন্ডিংয়ের যে ফোর্সটার কথা বলছি, সেটা হয় হচ্ছে Q1 ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমি কনস্ট্যান্টটা লিখছি না, 1/k করে দিচ্ছি নাও, ঠিক আছে, 1/k, ওকে। এবার লিখলাম, তাহলে দেখো যদি আর, এই আরটার উপরেই তো ইন্টার অ্যাটমিক বন্ডিংটা ডিপেন্ড করছে না, তাই না? তাহলে আর যত বাড়বে আমার ইন্টার অ্যাটমিক বন্ডিং তত কমবে। তাহলে আউটার মোস্ট সেলে থাকা ইলেকট্রনের ওপরে ইন্টার অ্যাটমিক যে বন্ডিংটা তৈরি হচ্ছে তোমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনগুলোর, সেই ইলেকট্রনগুলো মানে যেগুলো অনেক কম রেডিয়াসে রয়েছে, যে সমস্ত ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো ইন্টার অ্যাটমিক স্ট্রেংথ অনেক বেশি, তাই না, নিউক্লিয়াসের সাথে। কিন্তু ভ্যালেন্স বা আউটার মোস্ট সেলে থাকা ইলেকট্রনের সাথে ইন্টার অ্যাটমিক বন্ডিং কিন্তু অত বেশি স্ট্রং নয়, কারণ এটা লুজলি কাপেল থাকছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সেই ইলেকট্রনকে যখনই বাইরে থেকে তুমি এক্সটার্নালি কোনো সোর্সের দ্বারা এক্সাইটেশন প্রোভাইড করবে, দ্যাট মিনস এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে এক্সাইটেশন। এক্সাইটেশন ভালো করে বুঝবে, এক্সাইটেশন, এই এক্সাইটেশন দেওয়া হচ্ছে তখনই কিন্তু এই ইলেকট্রনটা জাম্প করবে, জাম্প করে ও নেক্সট ব্যান্ডে যাবে। জাম্প করে যখনই ইলেকট্রনটা যাবে, সেই ইলেকট্রনগুলো এখন কিন্তু তোমার ফ্রি ইলেকট্রন নাম হবে, সেই ইলেকট্রনগুলো কিন্তু এখনই তোমার ফ্রি ইলেকট্রন নাম হবে, যে কিনা কোনো একটা মেটেরিয়ালে কারেন্ট প্রডিউস করতে সক্ষম। তা কোন সেলে যাবে স্যার সে, এবং কোন সেলে গেলে এই ঘটনাটা হয়, সেটাকে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, ওকে। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে, ওকে। তো তোমরা বুঝতেই পারছো, এটাকে বলা হয় ফিজিক্যাল চার্জ ক্যারিয়ার, যদি ভালো ভাষায় আরো ফিজিক্সের ভাষায় বলি, ফিজিক্যাল চার্জ ক্যারিয়ার। এবার দেখো যখনই এখান থেকে ইলেকট্রনটা যাচ্ছে, নিশ্চয়ই এখানে একটা ফাঁকা স্থান তৈরি হচ্ছে, কারেক্ট, এখানে একটা ফাঁকা স্থান তৈরি হবে, কারণ ইলেকট্রন নেই, তার মানে একটা ফাঁকা স্থান তৈরি হবে। যে ফাঁকা স্থানটা এখানে তৈরি হচ্ছে ইলেকট্রনটা আউটার মোস্ট সেলকে ছেড়ে কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার জন্য, সেই ফাঁকা স্থানটাকে আমরা বলা হচ্ছে হোল, ওকে, হোল, যেটা কিনা ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার বলা হয়। ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার বলা হয়, এটা হচ্ছে হোল। এবার এই যে ডিস্টেন্সটা যাচ্ছে, যে ন্যূনতম এনার্জি তুমি প্রোভাইড করার জন্য এখান থেকে ইলেকট্রন জাম্প করে এই তোমার কন্ডাকশন ব্যান্ডে গেল, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা। তার মানে কি হলো, এখান থেকে জাম্প করে যাওয়া মানে কি হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে তোমার কি ভ্যালেন্স ইলেকট্রন সেল, আর এটা হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল। এটা হচ্ছে সেই এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলটাকে ক্রস করতে পারলেই ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনে পরিণত হবে, ভ্যালেন্স সেলে থাকা ইলেকট্রনগুলো ফ্রি ইলেকট্রনে পরিণত হবে।
আর এইটা হচ্ছে সেই এনার্জি লেভেল, যে এনার্জি লেভেলে ইলেকট্রনগুলো কোনো রকমে তোমার কারেন্ট প্রডিউস করতে সক্ষম নয়, বা সক্ষম হতেও পারে, মে নট বি, আর ওখানে একেবারে শিওর সক্ষম। তাহলে এই যে দুটো এনার্জি লেভেল, এই দুটো এনার্জি লেভেলের যে গ্যাপ তৈরি হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলি এনার্জি গ্যাপ, যেটা কিনা হয় হচ্ছে কন্ডাকশন অ্যান্ড ভ্যালেন্স সেলের মধ্যে ডিফারেন্স। এবার এখানে কন্ডাকশন বলতে কি হয়? কন্ডাকশন বলতে হচ্ছে লোয়েস্ট এনার্জি লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড মাইনাস হাইয়েস্ট এনার্জি লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। তাহলে লোয়েস্ট এনার্জি লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড আর হাইয়েস্ট লেভেল এনার্জি অফ ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ডিফারেন্স, সেটাকে আমরা এনার্জি গ্যাপ, বা তোমরা বলতে পারো এনার্জি ফরবিডেন এনার্জি গ্যাপ, একটু বাদে ওটাকে আরো ডিটেলসে আমরা যখন অ্যানালাইসিস করবো তখন বলবো, ঠিক আছে? তো বলতে পারো এটাকে এনার্জি গ্যাপ। এবং এই এনার্জি গ্যাপের রেসপেক্টেই কিন্তু তোমার তৈরি হচ্ছে পুরো 3 ধরনের মেটেরিয়ালের ফান্ডা, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। আচ্ছা, আশা করি যদি এইটুকুনি ক্লিয়ার হয় তাহলে আমি নেক্সটে যাচ্ছি, ঠিক আছে? তাহলে বেসিক্যালি নাম্বার অফ ইলেকট্রন কোনো একটা অ্যাটমের ক্ষেত্রে কি হয়? জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার। জেনারেশন অফ ইলেকট্রন হোল পেয়ার কি হয় বলো? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মানে নাম্বার অফ হোলস। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটাও। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন যখন নাম্বার অফ হোলসের সাথে ইকুয়াল হয় তখন সেটাকে আমরা বলি জেনারেশন অফ ইলেকট্রন হোলস পেয়ার। খুব ভালো করে এই জায়গাটা মাথায় রাখবে। চার্জ অফ ইলেকট্রন সবাই যেন নেগেটিভ হয় আর চার্জ অফ হোল পজিটিভ হয়। কন্ডাকশন মানে কালেকশন অফ ক্লোজলি স্পেসড ডিসক্রিট এনার্জি লেভেল আর কল্ড এনার্জি ব্যান্ড। মানে এর মধ্যে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র 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 এনার্জি লেভেল আছে, যেগুলো সবই ইন্টিজার নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ধরো এনার্জি লেভেল n = 1, n = 2, হোয়াট এভার, ঠিক আছে? এই ক্ষুদ্র ক্ষুদ্র এনার্জি লেভেল আছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত ইন্টিজার টাইপ এনার্জি লেভেলগুলো নিয়েছি, এই এনার্জি লেভেলগুলো প্রত্যেকটা মধ্যে এক একটা সাম অ্যামাউন্ট অফ স্পেস আছে, মানে ডিস্টেন্স আছে, এবং এই সমস্ত ডিসক্রিট এনার্জি লেভেলগুলোর কালেকশানই কিন্তু তোমার টোটাল বোঝাচ্ছে এনার্জি গ্যাপটাকে বা এনার্জি ব্যান্ডটাকে, ঠিক আছে? ক্লিয়ার হলো? কন্ডাকশন ব্যান্ড কি? কন্ডাকশন ব্যান্ড নর্মালি হচ্ছে কালেকশন অফ ফ্রি ইলেকট্রনকে বোঝানো হয়। কন্ডাকশন ব্যান্ড সাপোর্ট করে কোনো একটা মেটেরিয়ালের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার সক্ষমতাকে, ঠিক আছে? ওকে, এবং কারণ থাকে কেন, তার কারণটা তোমরা একটু আগে বুঝতে পারছো যে কন্ডাকশন ব্যান্ডে ফ্রি ইলেকট্রন পেয়ার এক্সিস্টেন্স বা এক্সিস্ট করে। তার মানে এখানে আমরা ইসি বলতে একটু আগে বুঝিয়ে দিয়েছি লোয়ার এনার্জি লেভেল অফ কন্ডাকশন ব্যান্ড, আর ইভি মানে বলিয়ে দিয়েছি হাইয়েস্ট এনার্জি লেভেল অফ ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে কালেকশন অফ হোলস। তাহলে ভ্যালেন্স ব্যান্ড বলতে কি বোঝানো হয়? কন্ডাকশন ব্যান্ড বলতে আমরা জানি বেসিক্যালি ফ্রি ইলেকট্রনকে বোঝাচ্ছে। আর ভ্যালেন্স ব্যান্ড বলতে তোমরা এগুলো খাতায় লিখবে সবাই। ভ্যালেন্স ব্যান্ড বলতে আমরা জানি অলওয়েজ কালেকশন অফ হোলসকে। বিকজ দেখো না, যখনই তুমি বাইরে থেকে হিট, টেম্পারেচার অথবা লাইট এনার্জি দেবে, এক্সাইটেশন প্রোভাইড করবে ভ্যালেন্স অরবিটে, তো ভ্যালেন্স অরবিট থেকে যখনই ইলেকট্রনটা জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে যাবে, তখনই ওখানে একটা কিন্তু ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার প্রডিউস হবে, যেটা বলছি হোলস। তাহলে বেসিক্যালি আলটিমেটলি ওখানে যদি 4টে ইলেকট্রন থাকতো, 4টে ইলেকট্রন জাম্প করার জন্য 4টে ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার প্রডিউস হতো, যেটাকে আমরা বলতাম হোলস। তাহলে সেই যে হোলসের যে কালেকশন, সেটাই অ্যাকচুয়ালি ডিনোট করছে কোনো একটা পার্টিকুলার মেটেরিয়ালের তার অ্যাটমিক স্ট্রাকচারের ভ্যালেন্স ব্যান্ডে থাকা তোমার ভার্চুয়াল চার্জ ক্যারিয়ারগুলোকে, যেটাকে কিনা ভ্যালেন্স ব্যান্ড বলছি। তো ভ্যালেন্স ব্যান্ড বেসিক্যালি আর কিছুই না, আমি উল্টো করে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলছি, যেটা হচ্ছে কালেকশন অফ হোলস, ঠিক আছে? অত কনফিউশনে যাওয়ার দরকার নেই। যখনই কোনো বাইরে থেকে এক্সাইটেশন প্রোভাইড করার জন্য ভ্যালেন্স অরবিটে থাকা ইলেকট্রন জাম্প করে তোমার কন্ডাকশন ব্যান্ডে যায়, তখন সেই জায়গাটা যে ভ্যাকেন্ট স্পেস তৈরি হচ্ছে তাকে ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার বলা হয়। সেই ভার্চুয়াল চার্জ ক্যারিয়ার কালেকশনকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড, ঠিক আছে?
আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এনার্জি গ্যাপ বা এনার্জি ইন্টারভাল বা ব্যান্ড গ্যাপ কি? এনার্জি ইন্টারভাল বা ব্যান্ড গ্যাপ হচ্ছে এই দুটো যে এনার্জি লেভেল আছে, যে ডিসক্রিট ইকুইস্পেসড যে এনার্জি লেভেলগুলোকে আমরা কালেকশন করলে যে এনার্জি গ্যাপটা হচ্ছে, সেটা বেসিক্যালি আর কিছুই না, এটা বেসিক্যালি তোমার কন্ডাকশন ব্যান্ডের যে ডিসক্রিট যে এনার্জি লেভেল আছে তার সব থেকে লোয়েস্ট এনার্জি লেভেলটা, আর ভ্যালেন্স ব্যান্ডের যে ডিসক্রিট নাম্বার অফ এনার্জি লেভেল আছে সেই ডিসক্রিট নাম্বার অফ এনার্জি লেভেলের যে হায়েস্ট এনার্জি লেভেলটা, তাদের দুজনের জাস্ট ডিফারেন্স। তো ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এনার্জি গ্যাপ কি বলতে পারো? ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ এনার্জি গ্যাপ বলতে তোমরা বলতে পারো যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, বারবার বলছি, যে মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি তোমার কোনো একটা ইলেকট্রনের ভ্যালেন্স অরবিটে থাকা কোনো একটা ইলেকট্রনের প্রয়োজন হয়, যাতে কিনা সে ভ্যালেন্স ব্যান্ডকে ছেড়ে দিয়ে সে কন্ডাক্টর ব্যান্ডে যেতে পারে, সেই মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিকে বলা হচ্ছে এনার্জি ব্যান্ড বা এনার্জি গ্যাপ। ঠিক আছে? তো এটাকে যদি ইংলিশে বলি তাহলে বলবো ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড ফর জাম্প অ্যান ইলেকট্রন stay in a valence orbit, okay, to conduction band, or from valence band to conduction band is called as energy gap. Okay, so এই এনার্জি গ্যাপের যে ফর্মুলাটা সেটা অনেক সময় তোমাদের জিজ্ঞাসা করে। এনার্জি গ্যাপের ফর্মুলাটা হয় হচ্ছে Eg is equal to H গামা। সেই গামা এখানে আমরা ডিনোট করছি সি বাই ল্যামডাকে, কারণ এই যে এনার্জি তার জন্য কিন্তু তোমার একটা কী হয়, একটা ওয়েভলেন্থ প্রডিউস করে। ঠিক আছে? সবসময় এখান থেকে যখনই যাবে তখনই কিন্তু তোমরা দেখতে পারবে যে এখান থেকে একটা কী হচ্ছে, একটা ওয়েভলেন্থ প্রডিউস হচ্ছে। কী প্রডিউস হচ্ছে? ওয়েভলেন্থ প্রডিউস হচ্ছে। সেটার জন্যই আমরা বলছি যে এইচ মিউ। এইচ তো তোমরা জানোই অলওয়েজ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। এবার এই গামাটাকে আমরা সি বাই ল্যামডা দিয়ে লিখছি। সি হচ্ছে বুঝতেই পারছো, আর ল্যামডা মানে বুঝতেই পারছো ওয়েভলেন্থ। তো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, তাই না? তাহলে এখান থেকে একটা রিলেশন আসলো, ইজি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল হয় হচ্ছে ওয়েভলেন্থের সাথে। ঠিক আছে? কি হয়? ইভি অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল হয় হচ্ছে ওয়েভলেন্থের সাথে। এটা ভালো করে মাথায় রাখো, খুব গুড ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওয়েভলেন্থ অলওয়েজ ইকুইভ্যালেন্ট হয় এনার্জি গ্যাপের সাথে। ওকে, তো এবার আমরা টাইপস অফ মেটেরিয়ালটা বলবো। আজকে টাইপস অফ মেটেরিয়ালটাই আজকে লাস্ট। এরপরে টাইপস অফ মেটেরিয়ালের পরে নেক্সট ভিডিওতে আমরা আরও ডিসকাস করবো। আশা করছি তোমাদের ভালো লাগছে। আমি এইভাবে প্রত্যেকটা টপিককে পিন পয়েন্ট করে তোমাদের জন্য 45 মিনিটস 50 মিনিটসের ভিডিও বানাবো। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, বিকজ এখানে আমরা যেভাবে ডিসকাস করছি আমার মনে হয় না অন্য কোনো ইনস্টিটিউট ইজি টু লার্নিং ছাড়া এই ওয়েস্ট বেঙ্গলে দাঁড়িয়ে তোমাদের এতটা ডিপলিভাবে কোনো কনসেপ্টকে প্রপারভাবে কোনো কনসেপ্টকে ডেভেলপ করিয়ে দেবে। ঠিক আছে? তো চলো নেক্সট পেজে আমরা যাই, যেটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল টাইপস অফ মেটেরিয়াল। এবার আমরা জানবো যে কোন মেটেরিয়ালটাকে আমরা কন্ডাক্টর বলবো, কোন মেটেরিয়ালকে আমরা ইনসুলেটর বলবো, কোন মেটেরিয়ালকে আমরা সেমিকন্ডাক্টর বলবো, সেটা যাচাই করব। এখানে আমরা কিছু প্রপার্টি লিখব। এখানে আমরা লিখব কন্ডাক্টর, এখানে আমরা লিখব সেমিকন্ডাক্টর, এখানে আমরা লিখব ইনসুলেটর। তো দেখো, নাম্বার অফ ইলেকট্রন কন্ডাক্টরের ক্ষেত্রে খুব হাই হয়, সেটা তোমরা জানো। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মিডিয়াম হয়, আর ইনসুলেটরের ক্ষেত্রে এখানে কিন্তু নাম্বার অফ ইলেকট্রন বলতে বেসিক্যালি আমরা ফ্রি ইলেকট্রনের কথা বলছি। হ্যাঁ, ফ্রি ইলেকট্রন খুবই লো। নাম্বার অফ, এইটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা ইলেকট্রন, মানে কোনটা তোমার কন্ডাক্টর হবে, কোনটা তোমার ইনসুলেটর হবে, কোনটা তোমার সেমিকন্ডাক্টর হবে। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। দেখো, যদি দেখা যায় যে কোনো অ্যাটমিক স্ট্রাকচারের ভ্যালেন্স অরবিটে গ্রেটার দ্যান 4 মানে 4-এর থেকে বেশি সংখ্যক তোমার কাছে কি আছে, 4-এর থেকে বেশি সংখ্যক তোমার কাছে
ভ্যালেন্স ইলেকট্রন প্রেজেন্ট আছে ভ্যালেন্স অরবিটে, তাহলে বুঝে যাবে সেই মেটেরিয়ালটার নেচার অলওয়েজ তোমার কি হয়, সেই মেটেরিয়ালটার নেচার অলওয়েজ তোমার হয় হচ্ছে কন্ডাক্টর। যদি ইকুয়াল টু 4 হয়, জাস্ট 4, তাহলে সেটা হয় সেমিকন্ডাক্টর। লেস দেন 4 হলে সেটা হয় হচ্ছে ইনসুলেটর। আমি তোমাদেরকে এক্সাম্পল দেবো এক্ষুনি, তোমরা দেখো। থার্ড, কন্ডাক্টিভিটি লেভেল। তোমরা বুঝতেই পারছো নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস বেশি, তো কন্ডাক্টিভিটি ভেরি হাই হবে, সো হাই। কন্ডাক্টিভিটি মিডিয়াম অ্যান্ড কন্ডাক্টিভিটি ভেরি লো ইন কেস অফ ইনসুলেটর। ঠিক আছে, এবার যদি বলি টেম্পারেচার কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু কন্ডাক্টিভিটি, 4 নম্বর পয়েন্ট খুব উল্লেখযোগ্য। টেম্পারেচার কোএফিসিয়েন্ট উইথ রেসপেক্ট টু কন্ডাক্টিভিটি, তাহলে বলবো হচ্ছে এটা নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট হয়। যত তোমার টেম্পারেচার বাড়তে থাকবে তত দেখবে এর কি হবে, এর মধ্যে তোমার কন্ডাক্টিভিটি লেভেলটা পতন ঘটছে। ঠিক উল্টো ক্ষেত্রে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বলবো পিটিসি, যত তুমি এর একরসে দেখবে টেম্পারেচার বাড়ছে তত এর দেখবে কন্ডাক্টিভিটি লেভেলটা বাড়ছে। কারণ এইখানের ক্ষেত্রে হয় নেগেটিভ জাম্প, ইলেকট্রনের নেগেটিভ জাম্প বোঝায়, আর এইখানের ক্ষেত্রে বোঝায় হচ্ছে ইলেকট্রনের পজিটিভ জাম্পকে। এই জন্যই ব্যাপারটা ঘটনাটা ঘটছে। এইরকমভাবে তুমি কখনো জানোনি, ব্যাপারটা ভাবোনি। ইলেকট্রনের পজিটিভ জাম্পকে বোঝাচ্ছে এখানে, আর এখানে ইলেকট্রনের নেগেটিভ জাম্পকে বোঝাচ্ছে। আর এটার ক্ষেত্রে সেম জিনিস, পজিটিভ জাম্পকেই বোঝাচ্ছে, এটাও হয় পিটিসি, পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মেটেরিয়াল। এনার্জি গ্যাপ কেমন তো হয়, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এনার্জি গ্যাপ জিরো ইলেকট্রোভোল্ট হয়, সেমিকন্ডাক্টরের হয় হচ্ছে 1.2 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, থেকে 1.7 ম্যাক্সিমাম যদি ধরি আমরা রেঞ্জ, আর এটার ক্ষেত্রে হয় 5 থেকে 7 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে, এক্সাম্পল স্যার কয়েকটা, চলো। এক্সাম্পল দেখো, এল, অ্যালুমিনিয়াম, এজি, এইউ, এগুলো সবই কন্ডাক্টিং ম্যাটেরিয়াল। এদিকে সিলিকন, জার্মেনিয়াম নিয়ে নাও, এদিকে তুমি SiO2 নিয়ে নাও, এদিকে তুমি এয়ার নিয়ে নাও, এদিকে তুমি গ্লাস নিয়ে নাও, এদিকে তুমি মাইকা নিয়ে নাও, এদিকে তুমি ডায়মন্ড নিয়ে নাও, এগুলো সবই কি, সবই তোমার ইনসুলেটিং মেটেরিয়াল। তো এটা খুব একটা মানে এটা খুবই ইম্পর্টেন্ট একটা তোমার টেবিল, যে টেবিলটা থেকে তোমাদের জিলেটে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এবং যারা যারা বিটেক দেখছো তাদের ক্ষেত্রেও MCQতে আসতে পারে, এবং যারা যারা WBJEE দেখছো তাদের ক্ষেত্রেও কিন্তু MCQতে তোমাদের আসতে পারে WBJEE এক্সামে। তোমাদেরকে আমরা সামনেই প্রুভ করে দেখাচ্ছি, তুমি যদি ভালো করে দেখো। যদি আমরা সোডিয়ামকে নিই তাহলে বুঝতে পারছো 2, 8, 1। ঠিক আছে, তুমি Mg, সরি আমি একটা জিনিস ভুল বললাম তোমাকে, একটা জিনিস একটু গন্ডগোল হয়েছে। লেস দেন, যদি ইলেকট্রন নাম্বার যদি লেস দেন 1 হয় তার নেচার হবে হচ্ছে কি, নেচার হবে কন্ডাক্টর। যদি সেমিকন্ডাক্টরের যদি তোমার ইসে হয়, কি হয়, যদি তোমার ভ্যালেন্স সেলের ইলেকট্রনের নাম্বার যদি ইকুয়াল টু 4 হয় তাহলে তার নেচার হবে সেমিকন্ডাক্টর। যদি লেস দেন 4 হয় নেচার হবে কন্ডাক্টর, আর যদি গ্রেটার দেন 4 হয় তাহলে নেচার হবে ইনসুলেটর। ঠিক আছে, আমি একটু উল্টো বলে ফেলেছিলাম, সরি, এর জন্য খুব দুঃখিত। এমজির ক্ষেত্রে কত হয়, এমজির ক্ষেত্রে 12, তাহলে দেখো 2, 8, 2। সেই ক্ষেত্রে দেখো এই প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, প্রত্যেকটার ক্ষেত্রে লাস্ট অরবিটটাকে ভালো করে লক্ষ্য করো। লাস্ট অরবিটে থাকে ইলেকট্রন, মানে ভ্যালেন্স ইলেকট্রন কত, অবশ্যই লেস দেন 1। তাই এদের নেচার হয়ে যাচ্ছে কি, কন্ডাক্টর। এদের নেচার হয়ে যাচ্ছে কি, কন্ডাক্টর। কিন্তু যদি তুমি সিলিকনের দেখো, ভালো করে দেখো সিলিকনেরটা, 2, 8, 4, তার মানে এটা কি হচ্ছে, ইকুয়াল টু 4। সো এটা কিন্তু হয়ে যাচ্ছে সেমিকন্ডাক্টর। আবার তুমি যদি
এ আর নাও আর্গান, তাহলে তার যদি করো তাহলে দেখো 2 8 8, তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এটা গ্রেটার দ্যান 4 হচ্ছে, তাহলে এটার নেচার কি হবে, ইনসুলেটর। কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি জাস্ট বোঝালাম যে, আবারও বলছি যে যদি দেখা যায় কোনো সময় ভ্যালেন্স সেলের ভ্যালেন্স ইলেকট্রন লেস দ্যান 4 হচ্ছে, তাহলে সেই মেটেরিয়ালটার নর্মালি যে বিহেভিয়ারটা হয় সেটা কন্ডাক্টরের মতো হয়। যদি সেটা ইকুয়াল টু 4 হয় তাহলে তার বিহেভিয়ার হয় সেমিকন্ডাক্টরের মতো, আর যদি গ্রেটার দ্যান 4 হয় তার বিহেভিয়ার হয় ইনসুলেটরের মতো। ঠিক আছে, তো আজকে এইটুকুনি। এর পরের দিন আমি আরও ডিটেলসে তোমাদেরকে অ্যানালিসিস করে বলবো বাকি কথা। তো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। অনেক বেসিক লেভেলের কিছু ইনফরমেশান দিলাম, যেই ইনফরমেশানের জন্য তোমরা এই ইজি টু লার্নিংয়ে ভর্তি হয়েছো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা ভিডিও লেকচারটা দেখবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এবং নেক্সট যে রেকর্ডেড ভিডিওটা তোমরা পাবে সেই রেকর্ডেড ভিডিওতে কিন্তু তোমরা জানতে পারবে যে এরপরে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে কীভাবে অ্যানালিসিস করছি। থ্যাংক ইউ, গুড নাইট, টেক কেয়ার।